হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমার সাথে আমার বন্ধু বান্ধবরা আছে, আমরা আগেও পডকাস্ট করেছি। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মনমোহন সিং কি সোনিয়া গান্ধীর পাপেট ছিলেন, হ্যাঁ কি না। ইয়ার্কি মারছি, আজকে বাংলা সিনেমা নিয়ে কথা হবে। তো ভাগ্যলক্ষ্মী ট্রেলার ড্রপ করেছে। তো সেই ট্রেলারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। একটা ইউরোপিয়ান সিনেমার ভাইব আছে, একটা শহরের আন্ডারবেলি, গ্রে ক্যারেক্টার, প্রচন্ড ভায়োলেন্ট, মানে কারোর প্রত্যেকটা ক্যারেক্টারই শেডি, কারোর মানে কোনো লাইকেবল ক্যারেক্টার নেই। তোদের ট্রেলারটা কেমন লাগলো? আমি প্রথমে চলে যাব সাহা টকিজ থেকে আসা আকাশ সাহার দিকে। হ্যাঁ, ট্রেলারটা দেখলাম। মানে আমরা না ওই জানুয়ারি মাসের দিকে এই ধরনের ছবি কিন্তু একটা চাই, ঠিক আছে? শীতের আমেজে একটা থ্রিলার ঘরানার ছবি থাকবে, তার মধ্যে যদি অবভিয়াসলি কোনো ফানি মুভমেন্ট থেকে থাকে তো আরো ভালো হয়। যদি ফানি মুভমেন্ট এখানে নেই, আমার একটা ছবির কথা মনে পড়ছে, গোবিন্দা নামবিরা বলে একটা ছবি এসেছিল হিন্দিতে। ওটা যদিও একটা অন্য ঘরানার ছবি, কিন্তু ওটার মধ্যে থ্রিলার মুভমেন্টস ছিল অনেক কিছু। যাই হোক, তো দারুণ লেগেছে। ঋত্বিককে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে ক্রমাগত, কিন্তু ঋত্বিক যে কি জিনিস সেটা কিন্তু সৌভিকদা, এই যে তুমি হাইটা তুললে, আমি কিন্তু কাটবো না এটা, তারপরে তুমি কিন্তু রোস্ট হবে। আমি কিন্তু এটা কাটছি না, এটা কিন্তু থাকবে। আচ্ছা বল আকাশ। সে থাকবে। যাই হোক, দারুণ লেগেছে। সোলাঙ্কিকে আলাদা করে বলতে চাই, সোলাঙ্কি আমার মনে হয় যে ওর অভিনয় দেখে না, ওই যে সিরিয়াল কেন্দ্রিক একটা, এটা আমি তুহিনের সাথে আলোচনা করছিলাম, দেবুদা লোকে কি ভাববে, মানে প্রত্যয় সিনেগারে ওরা একমত হবে যে সিরিয়ালের অভিনেত্রীদের বা অভিনেতাদের যখন সিনেমায় নেওয়া হয়, ওদের মধ্যে না ওই যে ড্রামাটিক যে ব্যাপারটা ওটা থেকে যায় যখন সিনেমায় যায়। লাউড হয় একটু। হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে যায়। ওটা সোলাংকে অনেকটা ক্রস করতে পেরেছে অনেকটা, এই সিনেমার ট্রেলারে বোঝা গেছে। ভালো, আমি এক্সাইটেড হয়ে রয়েছি। এবার আমি চলে যাব বাংলা সিনেমা মুভি রিভিউ কমিউনিটির সত্যান্বেষী লোকে কি ভাববের কাছে। লোকে কি ভাববে আর যদি না জেনে থাকেন, সবাই জানেন এ কিন্তু মানে বলা যায় প্রাইভেট ইনভেস্টিগেটর, মুভি রিভিউয়ার প্লাস প্রাইভেট ইনভেস্টিগেটর। কে ফেক রিভিউ করছে, কে আসল, মানে যদি এইগুলো জানতে হয় তাহলে আপনাকে কিন্তু প্রত্যয়ের চ্যানেল দেখতে হবে। আচ্ছা প্রত্যয় নমস্কার। এইগুলো সব বিতর্কিত মন্তব্য, উস্কে দেওয়া মন্তব্য। আপনারা এই মানুষটাকে চেনেন না, ঠিক আছে? এই মানুষকে লেলিয়ে দিতে পছন্দ করে এই মুভি বা দেবজ্যোতি, এর থেকে একটু দূরেই থাকবেন। ভাবমূর্তি খারাপ করছে। ভাগ্যলক্ষ্মী ট্রেলারটা জানুয়ারিতে, মানে সিনেমাটা আসবে 10 তারিখে মোস্ট প্রবাবলি, যতদূর শুনলাম। আমার দুর্দান্ত লেগেছে। এর আগে টিজারটা যখন এসেছিল তখনও খুব ভালো লেগেছিল, এবং নো ডাউট সোলাঙ্কি খুবই ভালো মাপের একজন অভিনেত্রী, তার মধ্যে যথেষ্ট পোটেনশিয়াল আছে। দেখো, বাবা বেবি ও যখন জিজু সেনগুপ্তের সাথে সিনেমাটা যখন আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল, খুব পছন্দের একটা সিনেমা। আর মন্টু পাইলটে যখন আমি সোলাঙ্কির অভিনয় আমি দেখেছি, তখন আমি সোলাঙ্কির অভিনয় কিন্তু দারুণ লেগেছে। হ্যাঁ, মন্টু পাইলটের ওই ক্যারেক্টারটা করা খুব কঠিন, ডার্ক শেডের ওই ক্যারেক্টারগুলো। হ্যাঁ, প্রচন্ড। আমি মন্টু পাইলট দেখিনি তো বলতে পারবো না। আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আর এখানে ঋত্বিক চক্রবর্তী এবং সোলাঙ্কি, এদের দুজনের যে কেমিস্ট্রিটা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমবার, তারা দুজনে মনে হয় প্রথমবার একসাথে মনে আসছে, দেখে কিন্তু ভাল লাগছে। তাদের যে এই যে বন্ডিংটা, এই ইকুয়েশনটা চলছে, এই যে একদিকে টাকা ভর্তি ব্যাগ, একদিকে হচ্ছে এই যে দেহটাকে কাটা হবে, একদিকে রক্ত, একটা সাসপেন্স, এবার বডিটাকে নিয়ে কি করবে তারা, এই যে একটা দিক বেদিক শুনো। এবং দেখবি যে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার না একটা ডার্ক শেড ক্যারেক্টার এদের, মানে একটা খুব ক্যাজুয়াল ভাবে নিচ্ছে, কি হবে আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে, এই যে থ্রোয়িং গুলো করছে এক একটা, যে অ্যাকচুয়ালি এরপরে কি হতে চলেছে। আমার কিন্তু ট্রেলারটা বেশ জমজমাট লাগলো বেশ। মানে আমি তো এই ট্রেলারটা দেখে আমার সিনেমাটা দেখার জন্য এক্সাইটমেন্ট মানে মারাত্মক আমার বেড়ে গেছে। তোমরা লুটকেস দেখেছো? লুটকেস লুটকেস আমি এটা আমি আজকে ভিডিওটাই ডিসকাস করছিলাম। লুটকেসের সাথে কিন্তু সিমিলারিটিজ আছে। এবার এটা মানে এটা কি সৃজিতীয় সিমিলারিটি কিনা আমরা জানি না। এবার সৃজিতীয় সিমিলারিটি হচ্ছে টেক্কার আর তারও। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক দেখা যাক যেটা কেমন হয়। তো সৃজিত মুখার্জি প্রসঙ্গ যখন উঠলো, সত্যি বলে সত্যি কেউ নেই এর যে টিজারটা, আমি সিনেগানির কাছে চলে যাব। সৌভিক দা ঘুমিয়ে পড়বে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার সত্যি বলে সত্যি কিছু নেই এর টিজারটা কেমন লাগলো? টিজারটা আমার কিন্তু পার্সোনালি আমার কিন্তু বেশ ভালোই লেগেছে আর কি। আমার কিন্তু টিজারটা খারাপ লাগেনি। যদিও দেখো ব্যাপার হচ্ছে যে ওই অরিজিনাল যে ফিল্মটা ছিল 12 অ্যাংরি ম্যান, বা যে হিন্দি যে রিমেক যেটা ছিল আর কি, একটু ফেসলা, দেখো সত্যি কথা বলতে
সেই লেভেল ম্যাচ করা কখনোই সম্ভব নয়। সেটা সৃজিত কেন, সেটা সৃজিত মুখার্জির বাবা কাকা জ্যাঠা কেউ আসলেও সেটা করতে পারবে না, সম্ভব না সেটা। কিন্তু যদি আমি ওগুলোকে সরিয়ে রেখে যদি আমি একটা স্ট্যান্ডালোন টিজার হিসেবে দেখি, টিজারটা কিন্তু খারাপ নয়। দেখো সৃজিত মুখার্জির ছবি যেমনই হোক না কেন, তার ছবির টিজার কিন্তু তার সে দারুণভাবে কাটে, তার ছবির গান ভালো, এগুলো কিন্তু ভালো হয় কিন্তু। তো এমনি ঠিক আছে, মানে কম্পারেস না করে দেখলে কিন্তু ভালো টিজার হচ্ছে, ভালো টিজার হয়েছে। আমি কম্পারেশন করতে পারি, কিন্তু তবুও স্টিল আমি এটাও বলবো যে দেখো, আমি তো মেমোরিতে রেজ করে দিতে পারি না, ওটা তো মাথাতে রয়েছে। এবার সে দেখতে গেলে তো একটু হতে হবে আর কি, কিন্তু ঠিক আছে, মানে খারাপ নাই, ডিসেন্ট। আকাশ, আকাশ আকাশ তুই সত্যি বলে সত্যি কিছু নেই যে টিজার কেমন লেগেছে? কারণ আমার মনে হয় না তুই রিভিউ করেছিলিস এইটা। না, আমি টিজারটা দেখিনি, আমি শুধুমাত্র কয়েকটা ক্লিপিংস দেখছিলাম, তো অবভিয়াসলি ওটা আমার দেখা বাকি রয়েছে, আমি দেখে জানাবো, আমি মন্তব্য করতে চাই না। আচ্ছা, লোকে কি ভাববে কোথায় ও ফিরেও এসছে, লোকে কি ভাববে সত্যি বলে সত্যি কিছু নেই কেমন লাগলো? দেখ, এই সমস্ত সিনেমা যেহেতু এটা একটা মনে হয় কোনো একটা সিনেমার অ্যাডাপ্টেশন, আমার ওই সিনেমাটা দেখা নেই। আর সৃজিত মুখার্জি বরাবরই এইটা মানে তার ট্রেলার এবং টিজার বরাবরই খুব ভালো হয়ে থাকে। এবার যখন সিনেমা রিলিজ করে তখন ব্যাপারটা অন্যরকম গিয়ে দাঁড়ায়। তা আমি এখনই কিছু বলছি না, তার ট্রেলারটা ভালোই লেগেছে, কিন্তু যেহেতু আমার এর আগের সিনেমাটা আমার দেখা নেই, সুতরাং আমি এই বিষয়ে বেশি কিছু বলতে পারবো না, আমার সত্যি জানা নেই, ঠিক আছে? সুতরাং কমেন্ট না করাটাই বেটার। আচ্ছা ঠিক আছে, এইবার আমি যেটার জন্য পার্সোনালি সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে দেবী চৌধুরানী প্রি টিজারটা পার্সোনালি আমার দুর্দান্ত লেগেছে, ভালো লাগেনি, দুর্দান্ত লেগেছে। তো আমি আকাশের দিয়ে শুরু করব। আকাশ, তোর দেবী চৌধুরানী প্রি টিজারটা কেমন লাগে? মানে দেবী চৌধুরানী দেখার পর মনে হলো যে হ্যাঁ, আমরা হিস্টোরিক্যাল বেস যে গল্পগুলো হয় বা তার উপর যখন ছবি তৈরি করা হয়, এতদিন এত বছর এরকম ভাবে হয়নি। আচ্ছা, রাজকাহিনীর কথা আমার মনে পড়ছে, সৃজিতবাবুর রাজকাহিনী দুর্দান্ত ছবি ছিল, হিস্টোরিক্যাল বেস একটি ছবি। তাছাড়া সেরকম ভাবে কিন্তু আমি একটা কথা বলতে চাই আকাশ, এই রাজকাহিনী কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী নয়, নামটা একই, অ্যাডাপ্টেশন কিন্তু নয়। অ্যাডাপ্টেশন নয়, যাই হোক, ওর গল্পের মধ্যে একটা অবভিয়াসলি ওখানে তো মশলা মেশানোই হয়, কিন্তু ভালো ছবি ছিল। কিন্তু হিস্টোরিক্যাল ছবি যেরকম ভাবে দেখেছি আমার মধ্যে দাগ কাটেনি, কারণ ভিএফএক্স এর কাজটা দেখার মতো জাস্ট। এবং অনেকে ট্রোল করেছিলেন যে শ্রাবন্তীকে মানাবে না, প্রসেনজিতের বয়স হয়ে গেছে। আমার কিন্তু পার্সোনালি বরাবরই মনে হয়, সাহা তোকে একটুখানি আমি পজ করছি, যে শ্রাবন্তী কিন্তু খুবই ভালো একজন অভিনেত্রী। ইভেন তুই যদি দেখ যে রিমেক ফেজটা ছিল, যে সময় কমার্শিয়াল সিনেমা হতো সেই সময় কিন্তু, এবং সেই সব সিনেমায় নায়িকাদের মানে অভিনয়ের জায়গাটা কম থাকে, সেখানেও কিন্তু শ্রাবন্তীর পারফরমেন্স খুব ভালো। আমাদের সমস্যাটা কি হয়ে যায় বলতো, আমরা না শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে তার কাজকে জাজ করি। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে যা কন্ট্রোভার্সি আছে সেটা অন্য বিষয়। তাকে এই যে টিজারটায়, এটা শ্রাবন্তীর পারফরমেন্স কিন্তু খুবই ভালো, দুটো রোলেই, প্রফুল্লমুখী রোলেও এবং দেবী চৌধুরানীর লুকে তো দারুণ লাগছে, ওয়ারিয়ার যে লুকটা। লোকে না এই দুটো জিনিস আলাদা করতে পারে না। তা তোমার পার্সোনাল লেভেলে শ্রাবন্তীর যে কন্ট্রোভার্সি গুলো আছে তার জন্য তোমাকে তার একটা মানুষ পছন্দ নাই হতে পারে, তাই না? তা সেটা দিয়ে তো তুমি সিনেমাটা জাজ করতে পারো না। বলতে একদমই দেবদা যেটা বললো বলেই ফেললো যে পার্সোনাল লাইফটা আলাদা বিষয়। তো দারুণ লেগেছে, আমি মানে জাস্ট প্রি টিজার টিজার রিলিজ করেছে তাতেই আমরা এত এক্সাইটেড হয়ে পড়েছি। আমি জানি না এই ছবি বড় পর্দায় আসলে, মানে বড় স্ক্রিনে দেখলে আমাদের এরকম এক্সাইটমেন্ট কাজ করবে, কিন্তু দারুণ পরিচালককে হ্যাটস অফ, যেরকম একটা কাজ আমাদের, তিনি এক্সপেরিমেন্টাল কাজ প্লাস এরকম একটা ঝুঁকি নিয়েছেন, বড় বাজেট একটা ঝুঁকি নিয়েছেন। আমি জানি না এই ছবি দেখার দর্শক, আমি একটুখানি দেবুদাকে জিজ্ঞেস করবো যে এই ছবি দেখার দর্শক কি বাংলায় আছে, তোমার কি মনে হয়? এই ছবি দেখার দর্শক আমার মনে হয় আছে, কারণ তুই দেখ, যখন ক্লাসিক সাহিত্য নিয়ে সিনেমা হচ্ছে না, মানুষ কিন্তু দেখতে যাচ্ছে। ইভেন এত জঘন্য ফেলুদার ব্যোমকেশ হয়, সেগুলোও কিন্তু লোকে দেখতে যায়। গত বছর যখন সেগুলোকে হিটও করাচ্ছে, যেটা উচিত নয়, বাট লোকে কিন্তু দেখতে যাচ্ছে, কারণ ক্লাসিক সাহিত্য। গত বছর যখন কাবুলিওয়ালা এলো, সেটা কিন্তু হিট করলো, সেটা একটা হিউজ কম্পিটিশনের মাঝখানে সেটা কিন্তু হিট করলো। আমাদের মাঝখানে আরো একটি চ্যানেল এসে হাজির হয়েছে, তো যাই হোক, চ্যানেলটা আবার ড্রপও করে গেল, পিটিস জয়েন করছিল। তো সাহিত্য ভিত্তিক সিনেমা কিন্তু এখনো লোকে দেখে, এবং দেবী চৌধুরানীর সিনেমাটা না
দেবী চৌধুরানী গল্পটা যেটাকে আমরা বলি একটা অ্যাকশন প্যাকড গল্প, একদমই তাই। প্রচুর অ্যাকশন আছে। দেবী চৌধুরানীর লেখাটা যদি পড়ি, গায়ে কাঁটা দেওয়ার মতো লেখা। একদম তো দারুণ। সেটা দেবী চৌধুরানীর যে সাহিত্য গুণ, সেটার 50% যদি সিনেমায় তুলে ধরে, সেটা একটা দুর্দান্ত একটা মাস্টার পিস সিনেমা হবে। পুরোটা ক্যাপচার করা তো দরকার নেই, 50% ক্যাপচার করলে ইট উড বি আ মাস্টার পিস সিনেমা। তো আমি তো খুবই আশাবাদী। এবং আরো একটা কথা আমি এখানে বলে দিই, ডাইরেক্টরের লাস্ট সিনেমা যেটা অভিযাত্রী, সেটা কিন্তু অত্যন্ত ভালো সিনেমা ছিল, খুবই সুন্দর সিনেমা ছিল। আমি নন্দনে দেখেছিলাম সিনেমাটা, ওয়াইড রিলিজ পাইনি। তো আমি সৌভিকদার কাছে চলে যাবো। সৌভিকদা, তোমার দেবী চৌধুরানী কেমন লাগলো? এবং আকাশ যে বললো, এটার কি আদৌ অডিয়েন্স আছে? আমার ফার্স্ট অফ অল বলবো যে টিজারটা আমার কিন্তু প্রি টিজার আমার এক কথা কিন্তু আমার ভীষণ ভীষণ সুন্দর লাগে, দারুণ লেগেছে টিজারটা আমার। দেখো ব্যাপারটা হচ্ছে যে মানে আমারই একজন খুব কাছের যে মানুষ আর কি, তার মধ্যে একটা ওই বলে না প্রি কনসিভ মোশন, যে সামন্ত সেই ইমেজটা নেই, সামন্ত দেবী চৌধুরী কেন ইয়ে করছে, হ্যান তাকে মানাবে না, কবে সুজিত সেন দারুণ কিছু করে গেছিল, সামন্ত থেকে আসবে না, প্রি কনসিভ মোশন কিন্তু আছে। আমাদের সেটা কিন্তু নেই। দেখো ব্যাপার হচ্ছে ডিরেক্টর খুব ভালো একজন ডিরেক্টর, শুভজিৎ মিত্র। তিনি এর আগে বানিয়েছেন অভিযাত্রী, এটা অসাধারণ সিনেমা ছিল। নির্ভর করছে পুরোটা ডিরেক্টরের ভিশনের উপরে। শ্রাবণদের দেখতে কিন্তু ভালো, পারফরমেন্স কিন্তু ভালো, শ্রাবণদের দক্ষ অভিনেত্রী। সে কটা বিয়ে করেছে আমার দেখার দরকার না, আমি পর্দায় গিয়ে তার সিনেমাটা দেখবো, তার অভিনয়, তার পারফরমেন্স, তার কাজ দেখবো, ব্যাস এটাই। বুম্বাদাকে কি কাজ লাগছে দেখতে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বিয়ের সমস্যা একটু আছে, বাট সেটা এটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আর কি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। টিজারটা কিন্তু এক কথা কিন্তু দারুণ কিছু, ব্রিলিয়ান্ট হয়েছে, একদম প্রমিসিং, এটা অবশ্যই বলবো। এটাই। আর দর্শক অবশ্যই আছে, ভালো করে ভালো দর্শক এখন থাকবে না, কারণ এগুলো বাংলা সাহিত্যের ক্লাসিক, এগুলো সেখানে সিনেমা যখন হচ্ছে এখন, যখন একজন ভালো ডিরেক্টর বানাচ্ছে, দর্শক অবশ্যই দেখবে বলে আমার অন্তত বিশ্বাস, এটাই। আচ্ছা ঠিক আছে, বাংলা সাহিত্যের মধ্যে আমাদের একজন খুবই কচি একটা পার্সপেক্টিভ আছে। প্রীতিশের জন্ম 2010 সালের পরে। তো প্রীতিশ, তুই বল, তুই কি দেবী চৌধুরানী সম্পর্কে? 2005 তোর এত বয়স দেখেছো মনে? যাই হোক, জোক ব্যাপার। প্রীতিশ খুবই কম বয়সী, মানে চাহাব যদি টাইমে চেক করতো প্রীতিশের মতো ছেলে হতো। যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে দেবী চৌধুরানী, সত্যি কথা এটা কি বলছি না। তুই দেবী চৌধুরানীর টিজার দেখে, তুই কি দেবী চৌধুরানী পড়েছিস? না পড়িনি, বাট টিজারটা দেখেছি আমি। অ্যাকচুয়ালি কেমন লাগলো? আগে একটা মেবি সিরিয়াল হতো না, মা দেখতো, আমি মাঝে দেখেছিলাম একটা সিরিয়াল হতো আমার স্টার সিরিয়াল জলসায়। সম্পর্কে, আমাদের সিরিয়াল যে বিশেষজ্ঞ ছিল তুহিন রিটিউলজি, সে আজকে আমাদের মধ্যে নেই। তো আমি না আমি সিরিয়াল অ্যাকচুয়ালি সম্পর্কে কিছু, দেখতাম মাঝে সাঝে মাঝে। আমাদের মধ্যে আছে, পৃথিবীতে আছে। হ্যাঁ বেঁচে আছে, এটা ভাববেন না মানে একদম নেই। হ্যাঁ দেবী চৌধুরানী, দেখো দেবী চৌধুরানী বলবো। হ্যাঁ বল বল। দেবী চৌধুরানী টিজারটা বেশ এনগেজিং লেগেছে। ওভারঅল যে ভিজুয়াল গুলোকে যেভাবে রাখা হয়েছে পরপর এডিট করে, সেগুলো খুব ভালো লাগছে। এবং বুম্বাদার লুক, সেটা তো ঘ্যামা। এছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জিকে ডেফিনেটলি খুব ভালো লাগছে। এবং আমি অ্যাকচুয়ালি মনে করছি যে শ্রাবন্তী চ্যাটার্জি একটা বড়সড় কামব্যাক করতে চলেছে এই ছবিতে। একটা মানে যেরকম আমরা কোয়েল দি বা হয় না মিমি দিকে এখন দেখছি যে অন্যরকম একটা চরিত্র বলতে, যেখানে একটা ওম্যান এম্পাওয়ারমেন্টের ব্যাপারে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে একটা মানে শুধুমাত্র শোকেস হিসাবে নায়িকা থাকছে না। ঠিক আছে, তো সেরকম রোলে আমরা শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি, শ্রাবন্তী ম্যামকে। তো ডেফিনেটলি আমি খুব এক্সাইটেড দেখার জন্য। এবং স্পেশালি গল্পটা তো খুবই সুন্দর গল্প, এবং আমাদের সাহিত্য থেকে, বাংলা সাহিত্য থেকে নেওয়া হয়েছে। মেবি বঙ্কিমচন্দ্র, আমি যদি খুব ভুল না হই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো। হ্যাঁ, বঙ্কিম বাবু লেখা। হ্যাঁ, তো গল্পটা ডেফিনেটলি খুব ভালো গল্প, আমি যতটুকু শুনেছি বা মানে আমি পড়িনি, বাট শুনেছি, জেনেছি খুব ভালো। তো আমার মনে হয় একটা ভালো কিছু কাজ আসতে চলেছে, এবং যদি একটা মানে ওই অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, যদি ভালো রকম প্রমোশন করা হয় ছবিটা, যে অডিয়েন্সের কাছে পৌঁছাতে যদি পারে, তাহলে ডেফিনেটলি একটা ভালো রকম বক্স অফিস আনতে পারে। এবার দেখা যাক কি হয় ওভারঅল মিলে। তবে একটা আমার কাছে যেটা সমস্যা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে আমার বছর মেতে রিলিজ করছে, এবং যদি শ্রাবন্তীর আরেকটা সিনেমা যেটা আছে, যেটা চট্টোপাধ্যায়ের সাথে, ঋত্বিক চক্রবর্তীর সাথে রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে এসকে মুভিজ এর ওই রবীন্দ্র কাব্য রহস্য। তো কোথাও গিয়ে আমার মনে হয় ওইটাই আমার একটু প্রবলেমেটিক মনে হচ্ছে, বাদ বাকি সব ঠিক আছে। প্রত্যয়, দেবী চৌধুরানীর টিজার কেমন লাগে? প্রথম কথা হচ্ছে, দেবী চৌধুরানী যেহেতু একটা সাহিত্য কেন্দ্রিক সিনেমা, এবং দেবী চৌধুরানী নিজে একজন বাংলার সেরকম একজন
মানে যোদ্ধা হয়ে উঠেছিল, যে মানে মেয়েদের মধ্যে থেকে সে প্রথম। এবং তখনকার সময়ে এই যে পর্দা প্রথা ছিল, ইংরেজদের এক প্রকার অত্যাচার ছিল, সেই সময় দাঁড়িয়ে তার একটা দেবী চৌধুরানীর যে একটা ফ্যামিলি ব্যাকড্রপ ছিল, তারপরে সে ভবানী পাঠকের সান্নিধ্যে আসে এবং যে এতগুলো সাহিত্য চর্চা থেকে বিজ্ঞান চর্চা, তারপর হচ্ছে শাস্ত্রবিদ্যা, তারপরে ধনুর্বিদ্যা, অনেক কিছু কিন্তু শেখে ভবানী পাঠকের কাছ থেকে। এবার এটার আবার দুটো দিক আছে। প্রথম কথা হচ্ছে, যেহেতু আমি সাহিত্যটা পড়েছি, আমার যেহেতু জানা, আর যারা সাহিত্যটা পড়েনি তাদের কাছে এই সিনেমাটা দেখা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যারা সাহিত্য অবশ্যই। পড়বে, সাহিত্যটা পড়ে এটার আলাদাই প্রত্যেকটা সিন, প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা চরিত্র মানে মাথার মধ্যে গেঁথে যাবে। হ্যাঁ, এইবার যারা ধর এই যে অডিয়েন্সটা বলা হচ্ছে, যে অডিয়েন্স কি এই সিনেমাটা দেখতে যাবে কি যাবে না, ঠিক আছে। প্রথম কথার মধ্যে এর মধ্যে কিন্তু ফ্যাক্টর কাজ করছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে স্বয়ং বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এরকম একটা মাস কামব্যাক করছে, তাও একটা এরকম একটা চরিত্র ভবানী পাঠক। যদি প্রিভিয়াসলি যদি চলে যাই যে দেবী চৌধুরানীর যে আগের পার্টটা, যেটা মোস্ট প্রবলি 1973 কি 77 এসেছিল, 74-এ। সেটা হচ্ছে দীনেন গুপ্তের। দীনেন গুপ্ত ডাইরেক্টর ছিলেন, যেখানে কিন্তু সুচিত্রা সেন ছিলেন যে ওই তোর ইয়ের ভূমিকায়, দেবী চৌধুরানীর ভূমিকায়, এবং অপরদিকে বসন্ত চৌধুরী ছিল হচ্ছে তোর ভবানী পাঠকের ভূমিকায়। ভবানী পাঠক। ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস। মানে ওই সিনেমাটা যদি এখনো কেউ দেখতে বসে, মানে ভবানী পাঠকের যে এন্ট্রি আলাদা লেভেলেরই, এবং তার যে ভয়েস মডিউলেশন বসন্ত রায়চৌধুরীর মারাত্মক, এবং সুচিত্রা সেন ওই সময় তার চোখ মুখের যা এক্সপ্রেশন আলাদাই ছিল। আমি এই ক্ষেত্রে বলতে চাই, যারা বলছিল যে শ্রাবন্তীকে মানাবে কি মানাবে না, আমার এখানে একটা বক্তব্য আছে যে শ্রাবন্তীকে না, হ্যাঁ লুক ওয়াইজ সে যে যুদ্ধ টুদ্ধ করছে, যে কপালে তিলক কেটে এই যে ঘোড়া চালাচ্ছে, অস্ত্র চালাচ্ছে, নিশ্চয়ই এইগুলোর জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, তাকে শিখতে হয়েছে, সেটা বুম্বাদাকেও করতে হয়েছে। কেন জানি না কোনো একটা দিক থেকে মনে হচ্ছে, কেননা দেবী চৌধুরানী যেহেতু সিনেমাটা, সুতরাং এই ওম্যান সেন্ট্রিক যেহেতু একটা কাজ, সুতরাং তাকে কিন্তু 100% কেন 200% দিতে হবে, তবেই কিন্তু দর্শক এই ক্যারেক্টারটার সাথে বা এই সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবে। কেননা শ্রাবন্তীর ওপর কিন্তু মানে বেশিরভাগ গুরু দায়িত্বটা কিন্তু শ্রাবন্তীর কাঁধের ওপর। শ্রাবন্তী যদি কোনো জায়গায় যদি এই জায়গাটা করে ফেলে, তাহলে কিন্তু এই সিনেমার ক্ষেত্রে চাপ হয়ে যাবে। কেননা মেন ফোকাস কিন্তু দেবী চৌধুরানী মানে শ্রাবন্তীর ক্যারেক্টারটা, তারপরে আসছে কিন্তু ভবানী পাঠক। আমরা জানি বুম্বাদা যে কোনো সিনেমা তার অ্যাকশন বলুক বা তার ডায়লগ ডেলিভারি বা তার প্রেজেন্স এইসব দিয়ে দারুণ ভাবে কিন্তু বার করে দেবে। আমার এই গল্পের এবং হচ্ছে সিনেমার মধ্যে একটাই, যে গল্পের যেটা ইয়ে বললো মনে হয় আকাশও বললো, যেটা যদি 50%ও যদি এই সিনেমায় যদি নিয়ে আসতে পারে, তাহলে এই সিনেমাটা কিন্তু ব্যাপক সাফল্য লাভ করবে, এটা আমার মনে হয়। এবং অডিয়েন্স এরকম সিনেমা দেখার জন্য বসে আছে। এবং তোরাও যেটা বললি যে এই যে ফেলুদা নিয়ে এত এত সিরিজ বার হচ্ছে, এত সিনেমা বার হচ্ছে, লোকে না জাস্ট বিরক্ত হয়ে গেছে যে এত ফেলুদা দেখে ফেলেছে না, আর একটু অন্য ধরনের কন্টেন্ট নিয়ে আসো। সুতরাং আর এটা যতদূর শুনছিলাম, এটার বাজেটও মোটামুটি প্রায় 20-25 কোটি টাকা মনে হয় শুনছিলাম, এবং এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে। সুতরাং এই পদক্ষেপটা নিচ্ছে, এটা খুবই ভালো। তা দেখা যাক। তা আমি তো সিনেমাটা নিয়ে প্রচন্ড আশাবাদী আছি। এর পরবর্তী কি কি তোর ম্যাটেরিয়ালস আছে সেগুলো দেখা যাক। আশা করি ট্রেলারটাও খুব ভালো হবে, জম্পেশ হবে। এবং এখানে যেরকম ভাবে বুম্বাদাকে দেখতে পাচ্ছি এবং ভিএফএক্স এর কিছু কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, কামান থেকে যে গোলাটা বেরোচ্ছিল, তারপরে অন্ধকারের যে দৃশ্য দেখতে পাচ্ছিলাম, ভালো লাগছিল। ওভারঅল আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আমি দেবজ্যোতিদাকে একটা কোশ্চেন করবো। বলো বাবু। বলছি যে দেবী চৌধুরানী যে রিলিজটা, এটা কি তোমার মনে হয় ব্যাড রিলিজ? তার কারণ হচ্ছে এরকম একটা বড় ছবি ক্রিসমাস বা পুজোর উইন্ডোতে আসলে বেশি ভালো হতো বক্স অফিসের ক্ষেত্রে। আমি প্রীতিশ, আমি তুই মেতে কথাটা আসছে। বলেছিস যেটা হ্যাঁ তুই যেটা বলেছিস সেটা সেটা তো যুক্তি আমিও আছে জানি, মেয়েদের অবশ্যই। হ্যাঁ, বাট আমি তোর কাউন্টার লজিকটা দিচ্ছি। দেখ, পুজো আর ক্রিসমাস দুটো সময় কিন্তু বাংলা প্রচুর সিনেমা রিলিজ করে, বড় বড় ব্যানার থেকে, বড় বড় স্টাররা দেবরা যেরকম ক্রিসমাসে আসে, উইন্ডোজ এবার থেকে পুজোয় আসবে ধরাই রাখছে। সেই তুলনায় দেখ, মে মাসটা কিন্তু ফাঁকা একটা উইন্ডো, এবং মে কিন্তু পৃথিবীর যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির খুব বড়, তুই হলিউডে দেখ, মে মাসটা হচ্ছে সব থেকে প্রফিটেবল মাস। কারণ কি? কারণ সামার ভ্যাকেশন চলে। আমাদের এখানেও
ওখানে অবশ্য ব্যাপারটা অনেক বেশি প্রমিনেন্ট, সামার ভ্যাকেশন চলে, তো একটা অডিয়েন্স কিন্তু থাকে। এটা গ্লোবালি আমি বলছি, মেয়ে কিন্তু সবসময় খুব লুকারেটিভ মাল, ঠিক আছে? তো ধর একটা সিনেমা ধর মে মাসে এলো, ফাঁকা উইন্ডো পাচ্ছে, গরমের ছুটির কিছুটা পাচ্ছে, প্লাস এই সিনেমাটা কিন্তু এটা বিশাল বড় একটা সিনেমা, 25 কোটি টাকা বাজেট আমি যেটা শুনলাম। এবার সেটা মানে জানি না এক্সাক্ট ফিগারটা কি, আর দেবী চৌধুরী কম বাজেটে 22-25 কোটি টাকার ছবি। হ্যাঁ, তো এবার দেবী চৌধুরী কম বাজেটে করা বড় প্রোডাকশন, হ্যাঁ প্রোডাকশন হাউসের তো খুব একটা ফেমাস। হ্যাঁ, তো যদি একটা এমটি উইন্ডোতে আসে, এই সিনেমাটাকে কিন্তু একটা লম্বা রান নিতে হবে। টাকা যদি রিকভার করতে হয়, ব্রেক ইভেনে প্রফিট করে আমি ছেড়ে দিচ্ছি, যদি রিকভার করতে হয় এটা কিন্তু একটা লম্বা রান নিতে হবে। এবং এই যে ফাঁকা উইন্ডোতে আসছে এটা কিন্তু ভালো, কারণ এটার সাথে কি আছে, একমাত্র আমার বস ছাড়া কম্পিটিশন কিন্তু নেই। অন্য যে তুই সিনেমাগুলো বলছিস সেগুলো বক্স অফিসে তো হিউজ পোটেনশিয়াল নেই। তো আমার কিন্তু মনে হয় সিনেমাটার একটা বক্স অফিসে একটা ফাঁকা, শ্রাবন্তী নিজেই রয়েছে। হ্যাঁ, বাট রবীন্দ্র কাব্য রহস্য আর দেবী চৌধুরানী একটা ক্লাসিক নভেল, সেটা যে শুভ্রজিৎ তুলনাই মিত্র হয় না। আগের সিনেমা, হ্যাঁ সেটা শুভ্রজিৎ মিত্র আগের সিনেমা যারা অভিযাত্রী দেখেননি, অভিযাত্রী খুব একটা আর্ট হাউস সিনেমা, সেটা খুব বেশি মানুষ দেখেনি, বা যারা শ্রাবন্তী বা যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়েরও রিসেন্ট ওটা সাহিত্য অ্যাডাপশনই ছিল। তো ওটাই আর কি। তো কথা বলতে চাই এই রবীন্দ্র কাব্য রহস্য, রবীন্দ্রনাথ নিয়ে কিন্তু আরেকটাও সিনেমা, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি নাকি যেন একটা এসেছিল, যেটা অত্যন্ত জঘন্য একটা নাজিমুদ্দিনের লেখা নিয়ে জঘন্য কাজ, সৃজিত বাবুর ছিল, অনির্বাণ ছিল, জঘন্য। ওটা রোস্ট করার মতো কাজ, প্রথম এপিসোডটা বাদ দিয়ে বাকিটা রোস্ট করার মতো। যাই হোক, তো তো প্রত্যয় একটা খুব ভালো পয়েন্ট রেজ করলো, আমি প্রীতি তোর কাছে দিয়ে শুরু করব, যে বুমবাদার কাম ব্যাক অ্যাকশন। আমরা দেখলাম দেবদা একটা কাম ব্যাক হয়ে গেছে, খাদানের তো বোধহয় 8 কোটি টাকার 1 কোটি টাকা বোধহয় তুই বোধহয় 12-14 বার হলে গিয়ে তুলে দিয়েছিস। তো দেবদার কাম ব্যাক হলো, জিদ্দা তো সবসময় মাস অ্যাকশন সিনেমা করে, বুমবাদা এত বড় একটা সিনেমায় ফিরছে। তো তুই বল, এই যে মাস অ্যাকশন সিনেমা কি ঘুরে দাঁড়াতে পারবে 2025 সালে? আর তুই খাদান কতবার দেখেছিস হলে গিয়ে সেটা বল। না, একজন তো বড় জ্ঞানী আছে, একজন তো বড় জ্ঞানী আছে, খাদানের এত কালেকশন হচ্ছে মানতেই পারছে না সে একদম। এখানে একজন মানে দেখো, অঙ্কুশ হাজরা যেরকম বর্ধমানের 20 মাইল ছিল, আমাদের হাবড়া অশোকনগরেও এরকম 20 মাইল কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? আপনারা সাবধানে থাকবেন। প্রীতি বল। না দেখো, আমি 2 বার খাদান দেখেছি, হজমই হচ্ছে না, দেবদা এত কালেকশন করছে ওর হজমই হচ্ছে না, সব ঢপ আপনারা যদি হাবড়া এবং অশোকনগরের দিকে যান, ওখানে কিন্তু 20 মালে ভর্তি। আমি খাদান 2 বার দেখেছি। তো আমার অ্যাকচুয়ালি মানে প্রথমবার যখন দেখেছিলাম তখন কি হয়েছিল, প্রচুর চেল্লামিল্লি এগুলো হয়েছে, ফ্যান শো ছিল। যেদিনকে ক্রিসমাসে দেখলাম সেদিনকে কিন্তু আমি অবাক হলাম, অনেক কিন্তু ফ্যামিলি অডিয়েন্স এসেছিল দেখতে খাদান। আমি যেটা এক্সপেক্ট করিনি যে এত ফ্যামিলি অডিয়েন্স আসবে, দেখছি বাচ্চা বাচ্চা সবাইকে নিয়ে এসছে। তো আমার যেটা মনে হয় দেবী চৌধুরানী যদি সেই জিনিসটা করতে পারে, কারণ অরুন্ধতির সময় আমি যেটা দেখেছি যে অনেক ফ্যামিলি অডিয়েন্স কিন্তু অরুন্ধতি দেখতে গেছে, ঠিক আছে, নট অনলি মাসেসরা, ভাই ফ্যামিলি অডিয়েন্স অরুন্ধতির সময়, মানে অরুন্ধতি তো মানে অনেক আগের সিনেমা, আমি তখন স্কুলে পড়ি, অনেক আগে, 2014 হ্যাঁ তখন আমি স্কুলেই পড়ি, হ্যাঁ তখন প্রীতিশের 9 বছর বয়স, রাইট 9 বছর হবে এরকম। এবার তখন হচ্ছে গিয়ে আমি মানে যেটা দেখেছিলাম যে অনেক ফ্যামিলি অডিয়েন্স গেছে। তো আমার যেটা মনে হয় দেবী চৌধুরানী যেহেতু অলরেডি খাদান একটা ভালো রকম অডিয়েন্স আনতে পেরেছে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু একটা ভালো পুল অফ থাকে গ্রাম মফস্বলের দিকে, তো সেই অডিয়েন্সটা যদি এখনো আছে, তো সেই অডিয়েন্সটাকে যদি ক্যাপ করতে পারে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় দেবী চৌধুরানী একটা ভালো রকম সেখান থেকে একটা অডিয়েন্স আনবে, এবং এছাড়াও মানে বুমবাদার একটা কামব্যাক হতে পারে কমার্শিয়ালি। তো আমি সিনেজ্ঞানী চ্যানেলের কাছে যাবো। সৌভিকদা তুমি যেটাকে তথাকথিত ভাবে বলে, হ্যাঁ প্রত্যয় বল। একটা জিনিস, এই যে এত বড় বাজেটের সিনেমা আসছে, খাদান দেখ আমরা কিন্তু জানি 7 কোটি 8 কোটি এরকম কিছু একটা ফিগার হবে একটা বাজেটের সিনেমা, তা সেখান থেকে কিন্তু এটা প্রায় 3 গুণ বাজেটের সিনেমা। সুতরাং এটার দিকও মাথায় রাখতে হবে, শুধু সিনেমা করলেই হবে না, প্রমোশনটাও দেখতে যেতে হবে।
যেটা কিন্তু দেব করেছিল। প্রমোশন করতে হবে, প্রমোশন না হ্যাঁ আমি পৃথ্বী যেটা বললো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু মোটামুটি এই শীতকালের টাইমে অনেক গ্রামে গঞ্জে যান, যেখানে কিন্তু বিরাট বড় করে সমস্ত প্রোগ্রাম বা না আমি কনসার্ট হয়। দেখেছি অনেস্টলি, এগুলো আমি দেবজিতের জন্য দেখিনি, মানে অনেক জায়গায় আছে এখনো লিটারালি প্রসেনজিৎকে পুজো করে লোকে, লিটারালি মানে অটোর মধ্যে ঠাকুরের ছবি পাশে প্রসেনজিতের ছবি। ইভেন তোরা দেখবি 3 ইয়ারই কথা সিনেমাটাতে এটা এই জিনিসটা দেখিয়েও ছিল রুদ্রনীলের ক্যারেক্টারটা। তো এই প্রসেনজিৎ চ্যাটার্জির কিন্তু এখনো হিউজ একটা ফ্যান ফলোইং আছে, যারা হয়তো অযোগ্য দেখছেন, আবার তারা কিন্তু দেবী চৌধুরানী দেখবে যদি প্রমোশনটা করতে পারে। প্রমোশনটা করতে হবে ভাই, অনেক জায়গায় আছে এরকম যে সিনেমা হল নেই, লোকে জানেও না এরকম যে সিনেমা আসছে। আমাদের এখানে কি বলছি যে আমাদের এখানে যখন স্টেশন গুলো যখন আমরা ক্রস করি না ট্রেনে করে, তখনকার সময় দেখবি যে পোস্টার, যে গ্লু দিয়ে পোস্টার লাগানো হয়, খাদান, ঠিক আছে, এইগুলো কিন্তু এখনো এই সব মফস্বল এরিয়ায় কিন্তু হয়, লাগানো হয়, যেটা কিন্তু তুই কলকাতা বা অন্যান্য চত্বরে গেলে কিন্তু দেখতে পাবি না যে আদৌ আছে। টালিগঞ্জ এরিয়াটা শুধু দেখা যায়, বাদ বাকি কোনো জায়গায় দেখা যায় না। আমরা হয়তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান বেস যেটা আছে, আমরা হয়তো যেহেতু তারপরে দেব আর জিৎ এসছে, আমরা জিনিসটা না বুঝতে পারি না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনো কিন্তু বিশাল ফ্যান বেস, বিশাল ফ্যান বেস। কারণ শ্বশুরবাড়ি জিন্দাবাদের নাকি অনেকগুলো হল ছিল, বন্ধ হয়ে গেছিল সিঙ্গেল স্ক্রিন, সেগুলো নাকি খুলেছিল আবার গ্রামের দিকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ চালানোর জন্য। সেই সময় যে সময় প্রসেনজিৎ চ্যাটার্জি 90s এ সিনেমা করতেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ তো বাংলা সিনেমার মুভমেন্টটা চেঞ্জ করলো অনেকটা, এবং সেই সিনেমা ছিল ওটা। হরনাথ চক্রবর্তী ডাইরেকশন দিয়েছিলেন। কারণ আমি যেটা বলছি সেই সময় প্রসেনজিৎ চ্যাটার্জি প্রমোশন না করলে কিচ্ছু হবে না, প্রমোশন তুমি করো তাহলে লোকজন কিন্তু এমনি সিনেমা হল দেখতে আসবে, কেননা যারা এক্সিবিটর আছে, যারা হল মালিক আছে, তারাও কিন্তু এই সিনেমা চালাবে যদি তুমি প্রমোশনটা যদি ঠিকঠাক মতো। আচ্ছা, আমরা খাদানকে নিয়ে আলোচনা করি বা না করি, আমরা এটা স্বীকার করবো দেবদার প্রমোশন কিন্তু সেরা ছিল খাদানে, সবাই স্বীকার করবে। আর খাদান সম্পর্কে সমস্ত ডিটেইলস আপনারা সারা টপিকের চ্যানেলে পেয়ে যাবেন। এই ছেলেটি খাদানকে একদম প্রথম থেকে সাপোর্ট করে আসছে। আর যেটা বললাম যখন, তো আমি সৌভিকদার কাছে যাবো। সৌভিকদা, একটা খুব ইন্টারেস্টিং কথা প্রীতিশও বললো, প্রত্যয়ও বললো, যে এই যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা খুবই ভালো, আমরা সবাই জানি খুবই ভার্সাটাইল অভিনেতা, এবং তার মতো ভার্সাটাইল ফিল্মোগ্রাফি ভারতবর্ষের খুব কম অ্যাক্টরেরই আছে। তো তার কি কেরিয়ারের এই স্টেজে এসে আবার একটা মাস অ্যাকশনে কামব্যাক করা উচিত? কারণ প্রসেনজিতের 90s এর অ্যাকশন সিনেমার আমি কিন্তু ফ্যান, আমি এটা নিজের ভিডিওতে বহুবার বলছি। তো তার কি একটা একটা প্রসেনজিৎ 2.0 হওয়া উচিত? বা প্রসেনজিতের অনেকগুলো ইনিংস হয়েছে প্রসেনজিৎ স্যারের, তো আরেকটা কি মাস কামব্যাক হওয়া উচিত? হ্যাঁ, কেন হবে না, অবশ্যই হওয়া উচিত। দেখো, আজকে রজনীকান্ত যদি একটা জেলার করতে পারে, যেখানে সে তো যে স্টেপ প্লে করছে, সেখানে সে দাদুর রোল করছে, নাতির সাথে নাতিকে স্কুলে পাঠাচ্ছে, আবার সে তো ফ্যামিলিকে পাঠাচ্ছে। আজকে বিক্রমে কামাল হাসান লাস্টে মেশিন গান চালায়, সে তো দাদুর রোল প্লে করছে, সেখানে সে নাতিকে দুধ গরম করে নাতিকে ঘুম পাড়াচ্ছে। শাহরুখ খানকে একটা জওয়ান করছে, সেখানে বাবার রোল প্লে করছে, নিজের এজটা প্লে করছে। তো নিজের এজটা প্লে করে যদি অ্যাকশন চরিত্র করে, তাদের সমস্যা নেই, তাদের ভালো তো সেটা ইন্ডাস্ট্রির পক্ষে। নিজের প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু নিজের এজও প্লে করার দরকার, কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি রিয়েল যায় কাউকে যদি না বলে দেওয়া হয় কেউ বিশ্বাসই করবে না ওটা তার, ওটাই একদম নিজেকে গড়ে রেখেছেন। এবং সত্যি কথা বলতে, যদি তুমি দেখো ওনার সমস্যা যারা হিরোরা যা ছিল তারা কেন আজকে পিছিয়ে গেল, কারণ হচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি নিজের ফিটনেস মাত্র ধরে রেখেছিল সেই সময় দাঁড়িয়ে, এবং এখন আজকে মেনটেন করে। কিন্তু ওই জন্য ওনার এজটা কিন্তু বোঝা যায় না যে ওনার 60-এর উপরে ওনার এজ হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই ব্যাপার হচ্ছে এখানে, কিন্তু করুক না, অসুবিধা কি আছে, তাদের খুব ভালো সেটা। রজনীকান্ত কামাল হাসান করতে হলে, তা অমিতাভ বচ্চন করতে হলে বুম্বাদা এখানে করতে পারবে না, বুম্বাদা করুক বাংলার মধ্যে, অবশ্যই করুক, হোক। প্রত্যয় বল, তুই কিভাবে দেখছিস এই যে প্রসেস? হ্যাঁ বল প্রীতিশ, বল। বলছি এটা যদি হয়, সত্যি যদি কামব্যাক করে, তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আলাদা ভাবেই গ্রো করবে। একটা হিউজ অফ অ্যামাউন্ট কিন্তু আসবে পুরো অল ওভার বক্স অফিস থেকে, পুরো যদি আমি পুরো বছরটা যদি বলি 2025 পুরো ওয়েস্ট বেঙ্গল, আমি বলছি পুরো ওয়েস্ট বেঙ্গল, শুধু কলকাতা নয়। প্রত্যয় তোর কাছে চলে যাবো। বুমবাদার কামব্যাক, বুমবাদার মাস অ্যাকশনে কামব্যাক, এটা নিয়ে তোর কি বক্তব্য?
অবশ্যই হওয়া দরকার। যেটা সৌভিক দা যেটা বললো যে রজনীকান্ত যদি 70 আপ, তারপর কমল হাসান যদি 70 আপ, তারা যদি সেই সমস্ত ডাইরেক্টররা যদি সেরকম সোয়াগ স্টাইল দিয়ে যদি আমরা রজনীকান্ত ইয়ের কথা বললাম, আমি আরেকজনের কথা বলতে চাই। কালকি সিনেমাটা পুরো অমিতাভ বচ্চনের কাঁধের ওপর দিয়ে, একদম 83 একদম বছর বয়স ভদ্রলোকের, 82 প্লাস হয়ে গেছে এখন। মানে সেটাই যে কোথায় চলে গেছে সিনেমা এখন। সুতরাং এই পুরো বিষয়টাই নির্ভর করছে যে ডাইরেক্টর ভিশন কিরকম, সে কথা ইকো তার হচ্ছে, কথা ইকো নায়ককে কিভাবে প্রেজেন্ট করছে। ভবানী বলছি মাইক গুলো পাঠক অফ এমন করে, কথা একটা ইকো হচ্ছে। ক্যারেক্টার যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কাকে যে ঠিকঠাক অ্যাকচুয়ালি সেই ফ্রেমে বসানো যেত, এটা আমার নিয়ে যথেষ্ট ডাউট আছে। এবং প্রসেনজিৎ একদম ঠিকঠাক চয়েস, তাকে লাগছেও সেরকম। এবার শুধু গল্পটার মধ্যে সেরকম অ্যাকশন হতে হবে, সেরকম ভিএফএক্স এর কাজ হতে হবে, কালার গ্রেডিং এর কাজ খুব ভালো হতে হবে, মিউজিক খুব ভালো হবে। কেন বলছি কথাটা, এটা কিন্তু যেহেতু একটা ইতিহাস নির্ভর, একটা সাহিত্য নির্ভর একটা কাজ, কাল্ট ক্লাসিক কাজ, সুতরাং তোমাকে দর্শককে সেরকম ভাবেই দেখাতে হবে। এবং তুমি এত টাকা ইনভেস্ট করছো এই কাজটার প্রতি, এই কাজটা এত বিরাট একটা রিস্ক কিন্তু। এই যে 21-25 কোটি টাকা, আমার যতদূর মনে হয় বাংলা সিনেমায় এত হাই বাজেটের সিনেমা কিন্তু হয়নি, যতদূর আজ অব্দিও মনে হয় এত হাই বাজেটের সিনেমা হয়নি। তা এই কাজটাকে যেরকম ভাবে করা উচিত সেরকম ভাবেই পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে, যাতে কোনো জায়গায় মানুষ বলতে না পারে যে না, বইয়ের যেরকম একটা রসদ পেয়েছিলাম এই সিনেমা দেখে সেই রসদটা পেলাম না। ঠিক আছে, এবার যারা আমি বলছি যারা বই ছেড়ে দিয়েছে, যারা সে বইটা পড়েওনি, বাজার গল্পটা অ্যাপশনও তো পড়েওনি, নেই। হ্যাঁ, তারা শুধুমাত্র যাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই কামব্যাকটা দেখার জন্য আসে, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই থ্রিলার করেছে, ফ্যামিলি ড্রামা করেছে, অনেক হয়েছে ভাই, আর গদগদে এইসব কাজ দেখতে পারবো না, ভাল লাগছে না, এবার একটা অ্যাকশনে আসুক। এরকম প্রচুর লোক আছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুধুমাত্র অ্যাকশন হিসেবে দেখতে চায়। তা আমি মনে করি এই সিনেমাটা সেরকমই হওয়ার দরকার, এবং প্রমোশন, এই দুটো জিনিস হওয়ার দরকার, তবেই কিন্তু এই সিনেমা কিন্তু একটা ব্যাপক রেসপন্স পাবে। এটাই। তো আমরা পডকাস্টের শেষের দিকে আসছি, তো আমি এবার আকাশের কাছে যাব। আকাশ, বহুরূপীর হাত দিয়ে বাংলা সিনেমা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল। তারপরে খাদান, সেটার কোয়ালিটি যাই হোক, সেটা দুর্দান্ত বক্স অফিস ইয়ে করছে। আমরা দেখতে পাচ্ছি যে 5 নাম্বার সপ্তময় লেন বা চালচিত্র খুব ভালো ব্যবসা করছে, চালচিত্র সিনেমাটা দারুণ রিভিউ পাচ্ছে। একটা দেবী চৌধুরানীর মতো এত বড় কাজ আসছে, ইভেন ভাগ্যলক্ষ্মীর মতো ছোট সিনেমা তুমি কোট ভাবো কোট, সেটা একটু পরে তোর কাছে আসছি প্রত্যয়, না, আমি একটু পরে আসছি তোর কাছে, আচ্ছা ঠিক আছে। একটু পরে তোর কাছে আসছি। হ্যাঁ, তো আকাশ, এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, ন্যারেটিভ আমি বলবো না, এই যে একটা আশার আলো, লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, যে বাংলা সিনেমা ফাইনালি ঘুরে দাঁড়াচ্ছে, এটা কি তোর মনে হয়? কারণ আমাদের মধ্যে সব থেকে নিহিলিস্টিক তুই, সব থেকে নৈরাশ্যবাদী হচ্ছিস তুই, তো তুই কি আশার আলো দেখতে পাচ্ছিস 2025 সালে বাংলা সিনেমা? হ্যাঁ সত্যি, এবার তুমি যে ছবিগুলো বললে সেই ছবি বাদ দিয়েও কিন্তু কিছু ছবি হয়। যেরকম গত বছর দোআঁশ বলে ছবি এসেছিল একটি, মানিক বাবুর মেঘ বলে একটি ছবি এসেছিল, বেলাইন, এবছর বেলাইন, হ্যাঁ, বেলাইন ছবি এসেছিল। তো মানে বেলাইনটা একটা আগের হয় যে বছর। আমি যখন তো বলছি যে একটা মেলোড্রামাটিক ছবি একটা জনার, একটা সাধারণ দর্শকের জন্য কমার্শিয়াল ছবি একটা জনার, এবং এক্সপেরিমেন্টাল ছবি একটা জনার। তো সবভাবেই কিন্তু বাংলা সিনেমায় কাজ হচ্ছে, এমন নয়। আমি একবার বারবার করে আমার কমেন্ট বক্সে দেখছিলাম যে বলে দিচ্ছে যে কেন শুধু খাদানের সাথে অন্য ছবি রিলিজ করা হচ্ছে, খাদানই তো দর্শক দেখবে, অন্য ছবির জন্য সেটা দর্শক পুরো দেখতে ভুল। যাচ্ছে না। তা একদমই ঠিক নয়। যে দর্শক যে ছবির অডিয়েন্স, সে দর্শক সে ছবিই দেখবে। তোমার খাদানের সাথে ধরো 5টা ছবি রিলিজ করা হয়, খাদানের দর্শক কোনোদিন ভাগ হবেন না। খাদানের দর্শক খাদানই দেখতে হবে, খাদানের দর্শক 5 নম্বর সপ্তময় লেন দেখতে যাবেন না, চালচিত্র দেখতে যাবেন। হ্যাঁ, তারা অপশন হিসেবে আর আরেকটা ছবি 4টে ছবি দেখবে, 4 রকমের হয়েছে। নানা রকমের হয়েছে। ফলত বাংলা ছবির মধ্যে ভ্যারাইটি আসছে। বাংলা ছবির নিজস্ব সব থেকে ইম্পর্টেন্ট, দেবুদা এটা বলবে, আমার সাথে সহমত হবে এখানে চারজনই, যে নতুন কনসেপ্টের উপর, ইউনিক গল্পের উপর কাজ হচ্ছে, কপি হচ্ছে না। মিল থাকতেই পারে, মিল হবে, সব গল্প হয়ে গেছে, কিন্তু ইউনিক ভাবনার উপর কাজ আসছে। এবং আমি আশাবাদী আগামী 2-3 বছরের মধ্যে বাংলা ছবি, করোনার পরে যেটা একটা প্যান্ডামিকের পরে আমরা দেখেছিলাম একটা এদিক ওদিক টালমাটাল অবস্থা ছিল, সেটা কিন্তু ঘুরে দাঁড়াবে, বাংলা সিনেমা ফিরবে, নতুন ভাবে ফিরবে। প্রীতিশ কি বলছিলিস বল তুই? হ্যাঁ, আমার যেটা মনে হয় 2022-এ কিন্তু বাংলা সিনেমা ভালো রকম চলেছিল, যেখানে হিন্দি সিনেমা বা অন্যান্য ভাষার সিনেমা খুব একটা ভালো চলছিল না, বিশেষ করে হিন্দি সিনেমা খুবই বাজে বছর গেছে। সেই বছরে কিন্তু বাংলা সিনেমা ভালো চলেছিল। 2023-এ আমার একটু আন্ডার পারফর্ম করেছে, ঠিক আছে, 2024-এ আরো আন্ডার পারফর্ম করেছে।
2024-এর তুলনাও যদি দেখি 2023 মানে ইয়েতে মানে 2023 থেকে 2024-এ আরো আন্ডার পারফর্ম করেছে বাংলা সিনেমা। তো এবার যেটা লাস্ট 2 মাস বাদ আমার দিলে, যেটা মনে হ্যাঁ হয় যে হ্যাঁ লাস্ট দু লাস্ট মাস 2 বা মাস ওই বাদ দিলে, অক্টোবর হ্যাঁ। থেকে আমি যদি ধরি, অক্টোবর থেকে পুজো থেকে যদি আমি ধরি, ঠিক আছে। জোমানলাল জীবন্ত ভানু আমি অবাক হলাম, ছবিটা কিন্তু নেগেটিভ রিভিউ পেয়েছে, তার সত্ত্বেও ভালো রকম অডিয়েন্স এনেছে, মোটামুটি একটা মানে পুল অফ দেখিয়েছে বক্স অফিসে। সেটা আমি বলবো তো নস্টালজিয়া কারণ ক্যাচিং, ওটা ভানু ভানু বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বায়োপিক বলে মানে, গেছে হ্যাঁ মানুষ। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, ক্যাচিং ক্যাচব্যাক। আশা ছিল না যে ওটা চলবে, যাই হোক। তো আমার যেটা মনে হয় 2025-এ একটা ভালো রকম বক্স অফিস আনা মানে আনতে পারে বাংলা সিনেমা, যেহেতু বলিউডেও আমি দেখছি না খুব যে বড় মানে এসআরকে যখনই আসে তখন কিন্তু একটা বাধা সৃষ্টি হচ্ছে আমার যেটা মনে হয়। যে যেমন জামান পাঠান এসেছিল, অনেক বাংলা সিনেমা কিন্তু শো না, পায়নি সেখানে। এসআরকে এর প্রতিটা সিনেমারই জওয়ান পাঠানের লেভেলে যাবে তার কোনো কিন্তু ইয়ে নেই, আমি গ্যারান্টি দিয়ে না না, বলছি। ইভেন এটা কিং জওয়ান পাঠান লেভেলের হ্যাঁ ব্যবসা হ্যাঁ করবে না, কি কারণ কি কিং যে সিনেমা মানে হয় না, যে এটা সম্ভব সিনেমার না, এটা অ্যাডাপ্ট সম্ভব এটা, না এটা। না ওটা সম্ভব না, বাট একটা শো না হ্যাঁ হোল্ড করে থাকে, যেহেতু এসআরকে একটা মানে ইয়ে রয়েছে, বড় ফ্যান বেস রয়েছে কলকাতায়। তো একটা শো কিন্তু অনেকটা নিয়ে নেয়, সেখানে কিছু সমস্যা না হয়। ডেফিনেটলি অডিয়েন্স অনেকটা আলাদা, এটা মাস অডিয়েন্স, যেটা অনেকটা ফ্যামিলি অডিয়েন্সের উপর নির্ভর করবে, যদি ওরকম সিনেমাই আসে, আমি কথাটা বলছি। তো আমার যেটা মনে হয় 2025-এ একটা ভালো রকম ফিগার আসতে পারে বক্স অফিসে, দেখা যাক কি হয়। তবে আমি আশাবাদী রয়েছি দেবী দেবী চৌধুরানী নিয়ে, বা তুমি যদি বলো দেবদার যে কোনো ছবি আসবে, বা মিঠুন চক্রবর্তীর যদি কোনো সিনেমা আসে বড় ছবি, শ্রীমান ভার্সেস শ্রীমতী আসছে, সেই ছবিটা নিয়ে আশা রয়েছে। এছাড়াও প্রতীক্ষা প্রসেনজিৎ আছে। চ্যাটার্জি তার মৃগয়া ছবি আসবে, প্রতীক্ষা আছে, মৃগয়া আছে একটা প্রতীক্ষা আছে নিউ, ডেফিনেটলি, মৃগয়া আছে, হ্যাঁ ওই ছবিগুলো নিয়ে ডেফিনেটলি আশাবাদী আমি। এছাড়াও কমার্শিয়াল ছবির ক্ষেত্রে মনে হয় পারিয়া 2 আছে, সেটা নিয়ে একটু আশাবাদী রয়েছে। তো আমি সিনেগানি চ্যানেলের কাছে যাব। সৌভিক দা, তুমি ছোট্ট করে বলো যে বাংলা সিনেমা কি ঘুরে দাঁড়াতে পারবে? একটা তো আশার আলো তো অবশ্যই জাগাচ্ছে, মানে সোজা বাংলা বলতে হতাশ জীবনে আশার আলো, যেটা আমার পেপারে হেডিং এ পড়তাম, সেটাই আশা জাগাচ্ছে আর কি। কারণ নানা রকম এক্সপেরিমেন্টাল কাজ হচ্ছে, যেটা আমরা ভাগ্যলি ট্রেলার থেকে দেখতে পাচ্ছিলাম, যেটা আমাদের একটা পাল্প একটা ব্যাপার রয়েছে, এটা রয়েছে। দেবী চৌধুরানী আসছে, এছাড়া পারিয়ট আসার কথা রয়েছে, মিঠুন চক্রবর্তীর প্রতীক্ষা আছে, সীমান ভাষার শ্রীমতী আছে। তো নানা রকম জনের উপর কিন্তু কাজ হচ্ছে, এরকম হোক, তাতে ডেফিনেটলি ঘুরে দাঁড়াবে। কারণ কি, দেখো সব ধরনের কাজ হলে সব রকম অডিয়েন্স হল ভর্তি করে যাবে, সিনেমা দেখবে এবং সেখানে কথা বলবে, তাতে ইন্ডাস্ট্রি আরো বেশি করে মানে গ্রো করে ফ্লারিশ করবে আর কি, এটাই আর কি। তো আশা অবশ্যই জাগাচ্ছে আর কি, লোকে কি ভাববে এটাই। কাছে গিয়ে আমি শেষ করবো আজকের পডকাস্ট। তো প্রত্যয় তুই বল যে বাংলা সিনেমা কি ঘুরে দাঁড়াচ্ছে না সিপিএম এর মতো অবস্থা হবে? না, ঘুরে দাঁড়াবে অবশ্যই। যেটা বহুরূপীর ব্যাপারটা এসেছিল, বহুরূপী একটা অর্গানিক কাজ ছিল। বাংলা মানে বাঙালি অডিয়েন্স যে আছে সেটা প্রমাণ করে দিয়েছে। চারপাশে যতই না, হিন্দি সিনেমা বহুরূপী বল, কাজ তো অর্গানিক ছিল। হ্যাঁ প্রশ্নটা হচ্ছে বহুরূপীর বক্স অফিস কি অর্গানিক ছিল, যেখানে যেটি একটি সুপারস্টার প্রশ্ন করেছিলেন? এটা হচ্ছে দেখ আসল প্রশ্ন। যেরকম, না যেরকম যেটা বলেছে আমার মনে হয় সেটা ঠিকঠাকই যাচ্ছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আর এইগুলো নিয়ে প্রশ্ন চিহ্ন করার মতো না আমাদের এখনো সেই মাপকাঠি হয়নি, যে আমরা এত বড় হনু হয়ে যায়নি যে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করব যে তোমরা কি সত্যি এত বক্স অফিস করতে পারছো, কোথায় দেখাও তো, ডেটা দেখাও, ইয়ে দেখাও। ও বলছে ভাই বলছে, তোমার যদি মানতে হয় মানো, তোমার যদি নাম যদি ইচ্ছা থাকে না মানা, তা মেনো না। তা এইটা নিয়ে অনেক বিতর্কিত বিষয় হতে পারে। আমি মানছি না বা মানছি না, আমি সেই দিকে যাচ্ছি না। কালেকশন করেছে, আমাদের সিনেমাটা ভালো লেগেছে খারাপ লেগেছে আমরা বক্তব্য রেখেছি, হোয়াট এভার। এইবার কিছু কিছু পাবলিক যারা এসে বলে, যখন একটা বড় বড় সিনেমা যখন আসে, যে খাদান আসলো বা সন্তান আসলো, স্বপ্নময় লেন আসলো, চালচিত্র আসলো, আমরা তো খাদান দেখতে যাবো। এটার ব্যাপারটা কি, এটা কেমন ভাবে আসে, এর মধ্যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে। সাপোজ ধর আমি বা তুই একটা রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কেকের দোকান দেখলাম বা খাবারের দোকান দেখলাম। এবার তুই খাবারের দোকানটা দেখে তুই ভাবলি যে খাবারটা অ্যাকচুয়ালি খাবো কি খাবো না, তোর ইচ্ছা করছে খাবারটা খেতে, কিন্তু তোর মধ্যে একটা কনফিউশন কাজ করছে, একটা সাইকোলজিক্যাল, যাবো কি যাবো না, যে খাবারটা কি ভালো হবে, খাবারটা কি ইয়ে করবে। পাশাপাশি দেখলি আরেকটা পাশের দোকান সেম জিনিস বিক্রি করছে, তখন তোর মধ্যে সাইকোলজি কাজ করবে, এই দোকানটায় যাব না ওই দোকানটায় যাব। তখন কিন্তু তুই চয়েসে আসতে পারবি, কিন্তু জিনিসটা তুই খাবি, তখন কিন্তু কনফার্ম হয়ে গেলি যে জিনিসটা খাবি। আগে তুই যেটা কনফার্ম ছিলি না যে জিনিসটা খাবো কি খাবো না, কিন্তু যখন পাশাপাশি সেম আরেকটা দোকানে দেখলি, তখন কিন্তু তোর মধ্যে খাওয়ার ব্যাপারটা তুই কিন্তু গ্যারেন্টি যে হ্যাঁ তুই খাবি। কিন্তু এবার চয়েস করতে হবে। সুতরাং অডিয়েন্সকে এটা বুঝতে দাও যে যে 3টে সিনেমা আসুক বা 4টে সিনেমা আসুক, সেটা অডিয়েন্স ডিসাইড করবে। আমি আজকে সন্তান দেখতে যাব, না খাদান দেখতে যাব,
না 5 নম্বর স্বপ্নময় লেন দেখতে যাব, না চালচিত্র দেখতে যাব। ব্যাপারটা কিছু কিছু ফ্যান আছে যারা নিজেদের আবেগকে কথাটা বলে ফেলে যে না এই শীতে তো এই সিনেমাই চলবে বা এই ক্রিসমাসে এই সিনেমাই চলবে। এটা তাদের আবেগ বা ভালোবাসা থেকে বলে। এবার অডিয়েন্স হচ্ছে শেষ কথা। অডিয়েন্স যেটা ডিসাইড করবে, যেটা মনে করবে তারা যে সিনেমাটা, তুমি একবার কেন তোমার পছন্দের সিনেমা তুমি 3 বার 5 বার 10 বার দেখো না কেন, তাতে কোনো আপত্তি নেই। তোমার পয়সা আছে, তুমি পয়সা খরচা করে দেখতেই পারো। ঠিক আছে? কিন্তু এই যে জিনিসটা বলে দেওয়া এবং এইটা নিয়ে একটা তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা তৈরি হওয়া, একটা বিচ্ছিরি রকমের অন্য সিনেমাটাকে নিচু দেখানো, ক্রিটিসাইজ করা, এই জিনিসটা হওয়াটা এটা বন্ধ হওয়া উচিত। কাম্য একদমই নয়। হ্যাঁ, দেখো ফ্যানরা হচ্ছে কাম্য নয়, ছবিকে এটা ভালো audience- ওপেনিং করায়, কিন্তু ছবি হিট করে হচ্ছে জেনারেল অডিয়েন্স। এটা কিন্তু প্র্যাকটিক্যাল কথা। কেননা বড় বড় ব্যানার থেকে যখন আসে ছবি, অন্যান্য যারা দর্শক আছে প্রত্যেকেই কষ্ট করে সিনেমা বানাচ্ছে এবং যারা অভিনেতা অভিনেত্রী তাদের তো কোনো মাপকাঠি হয় না, বা এ ছোট অভিনেত্রী বা এ বড় অভিনেত্রী বা এ বড় না, অভিনেতা, শিল্পী 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 হ্যাঁ এবং অবশ্যই। যারা নির্দেশনা করছে তারাও কিন্তু এই জিনিসটা জানে যে একটা বড় ব্যানারের ছবি আসছে, আমার কিন্তু হল পেতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। তা থাকা সত্ত্বেও কিন্তু তারা কাজটার প্রতি দায়িত্বশীল হন যে হ্যাঁ আমার কাজটা ভালো করবে। এবার জনতা সেটা ডিসাইড করবে যে এই সিনেমাটা কতদূর ওয়ার্ক করবে, কতটা ওয়ার্ড অফ মাউথ পাবে বা কত কি কালেকশন করবে, সেটা পরের বিষয়। ঠিক আছে? এই এবার দেখা যাক, আশা করছি 2025 খুব ভালো ভালো বাংলা সিনেমা আছে। যেটা পৃথ্বীশও বললো পারিয়া আসছে, যেটা বলেছিল পারিয়া 2 যেটা আসবে, যেটার একটা ছোট্ট গ্লিমস মতো এসেছিল, দুর্দান্ত ছিল। আমি পারিয়া 2 নিয়ে যথেষ্ট এক্সাইটেড আছি। আর তারপরে না, পারিয়া টু নিয়ে আমিও এক্সাইটেড। পারিয়া ওয়ান আমার ভালো লেগেছে। হ্যাঁ সবাই excited, প্রতীক্ষা আসছে, মিঠুন চক্রবর্তী এবং দেবের প্রতীক্ষা আছে। আমি সেই সময়টার জন্য অপেক্ষা করে আছি, আর যদি রঘু দাদার সেই আসে তো সিনেমাটার তাহলে তো জন্য অপেক্ষা বলার করে মতো। আছি। যারা বলেছিল আমি সেই সময়টার জন্য অপেক্ষা করে আছি একটা চ্যানেল দেখার জন্য, যে সেই সময় ফেক বক্স অফিসটা আসে না, রিয়েল বক্স আমিও অফিস। আমিও আমিও আমি একটা চ্যানেল দেখবো শুধু। আরে প্রতীক্ষা তখন তো আছে। রিয়েল মানুষ থাকবে, তাই রিয়েল বক্স অফিস আসবে না। এখন তো রিয়েল মানুষ নেই। আমি কোনো চ্যানেলের নাম করছি না, আমি শুধু একটা চ্যানেল দেখবো। আমি একটা আমি চ্যানেলই দেখবো ঠাকুর আমি। ঘরে কে আমরা কোনো চ্যানেলের নাম করছি না, আমরা একটা চ্যানেল দেখবো শুধু। তো আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা একদমই আর ইম্প্রম্পটু সবচেয়ে একটা যেটা আমার আলোচনা। মনে হয় এই যে বিতর্কগুলো হয় যে বক্স অফিস ঠিক কি ভুল, আমাদের বাংলায় কোনো ট্রেড অ্যানালিসিস নেই, হ্যাঁ, এটা তাই ট্রেড জন্যই এক্সপো সমস্যাটা না হয়। থাকার জন্য সমস্যাটা হয়েছে। থাকার জন্যই এই সমস্যাটা হয়। আর ট্রেড মাল্টিপ্লেক্স থেকে এক্সপো কি তো একটা কি বলতো, আমরা ট্রেড ক্রস এক্সপো চেক তো করে নিই। সবসময় যে ঠিক হয় তা তো নয়। কারণ যে হ্যাঁ, মাল্টিপ্লেক্সে যে ফিগার আসে সেটা প্রায় 6-7 মাস পরে গিয়ে তার পার্সেন্টেজ কিন্তু প্রডিউসারদের কাছে যায়। ফলত সেই যে টাকাটা উঠলো সেটা কেউ ঠিক মতো বলতে পারে না। তো এই সমস্যা থাকবে। পুরোটাই অ্যাপ্রক্সিমেশনের ওপর। একটু তো 19-20 তো একটু হবে, সবকিছু অ্যাপ্রক্সিমেটই ধরে করা সব হয়। ইন্ডাস্ট্রিতেই হয়, একমাত্র হলিউড ছাড়া কেন, ওদের হ্যাঁ। ইয়েটা আলাদা, ডিস্ট্রিবিউশন সিস্টেমটা। বলিউডেও হয়, একটুখানি 2025 হলেও এ হবে। ট্রেড এক্সপার্ট আসবে, সাহা টকিজ, আকাশ সাহা। এইটা হ্যালো বললে তো বন্ধুরা। ভাই এখন গ্যাজরা হবে। তাহলে আমি বলি 10 মিনিট এখন। আচ্ছা, আপনাদের যদি মানে বক্স অফিস সংক্রান্ত কোনো আপডেট দরকার হয়, আপনারা ইউটিউবে সার্চ বারে গিয়ে সাহা টকিজ সার্চ করবেন। একটি Yes. থাম্বনেইল ছাড়া কিছু ভিডিও দেখতে পাবে, সেগুলো আপনারা দেখুন। আপনাদের যা যা জানার থাম্বনেইল নেই, কিন্তু আকাশ আছে, আপনারা সেখান থেকে যা যা বক্তব্য আপনারা জানতে পারবেন। তো আমাদের এই আলোচনাটা